হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? অপশন হচ্ছে পাঞ্জাব, নাকি কর্ণাটক, নাকি হরিয়ানা, নাকি তামিলনাড়ু। কি হবে? কর্ণাটকে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট মানে কি না, রাজ্যের যে আইনসভা দুটো কক্ষ রয়েছে। উচ্চকক্ষ বিধান পরিষদও আছে, অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলও রয়েছে, আর নিম্নকক্ষ বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিও রয়েছে। আচ্ছা, বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কি? বিধানসভা। আচ্ছা, বিধানসভা কিন্তু সমস্ত রাজ্যেই রয়েছে, কিন্তু বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই। মাত্র 6টি রাজ্যের মধ্যে বিধান পরিষদ তথা উচ্চকক্ষ রয়েছে। এই 6টি রাজ্যের নাম তাহলে জানতে হবে। এই রাজ্যগুলোর নাম মনে রাখার একটা ট্রিক্স বলেছিলাম কি? কুম্ব্যাট। আচ্ছা, কে ফর কর্ণাটক, অর্থাৎ কর্ণাটকে বিধানসভাও রয়েছে এবং বিধান পরিষদও রয়েছে। কে ইউ ফর উত্তরপ্রদেশ, এম ফর মহারাষ্ট্র, বি ফর বিহার, এ ফর অন্ধ্রপ্রদেশ, টি ফর তেলেঙ্গানা। এই 6টি রাজ্যের বিধান পরিষদও রয়েছে এবং বিধানসভাও রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের যেহেতু বিধান পরিষদ নেই, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এককালীন কিন্তু ছিল, প্রশ্ন আসতে পারে যে কত সালে পশ্চিমবঙ্গ থেকে রাজ্য আইনসভার উচ্চকক্ষ যে বিধান পরিষদ সেই পদটা বা সেই যে সংস্থাটা সেটা হচ্ছে লোপ পেয়ে গেছে। কি হবে? 1969 সালে। 1969 সালে পশ্চিমবঙ্গের এই বিধানসভাটা কিন্তু অবলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে কে এই বিধান পরিষদ সৃষ্টি বা অবলুপ্তি ঘটাতে পারে? আনসার হয়ে যাবে পার্লামেন্ট। অর্থাৎ ভারতীয় সংসদ যদি চায় কোনো রাজ্যে বিধান পরিষদ গঠন করার কথা বা গঠন করতে হবে, তাহলে কিন্তু পার্লামেন্ট গঠন করতে পারে। আবার পার্লামেন্ট যদি ভাবে যে ওই রাজ্যে বিধান পরিষদটাকে ধ্বংস করে দিতে হবে বা অবলুপ্তি ঘটাতে হবে, তখন কিন্তু পার্লামেন্ট পারে। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস আসতে পারে না, কত নাম্বার আর্টিকেলে পার্লামেন্ট বিধান পরিষদ গঠন বা অবলুপ্তির কথা বলা হয়েছে? কি হবে? 169। তাহলে কিভাবে মাথায় রাখবো? 169-এ বলা হয়েছে বিধান পরিষদ গঠন বা অবলুপ্তির কথা, আর 1969-এ পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদটা কিন্তু অবলুপ্তি ঘটে গেছে। বর্তমানে 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। আমরুট কত সালে সূচনা হয়? আমরুট একটা কি? কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প ছিল আমরুট, যার ফুল ফর্ম হচ্ছে কি? আমরুট, AMRUT। এ ফর অটল, এম ফর মিশন, ফর রিজুভেনেশন অ্যান্ড আমরুট আরবান ট্রান্সফরমেশন। অটল মিশন ফর রেজুভিনেশন ফর অ্যান্ড তোর আরবান ট্রান্সফরমেশন। এটা কত সালে সূচনা করা হয়েছিল? অপশন বলছে 2015 সালে, নাকি 2016 সালে, নাকি 2014 সালে, নাকি 2018 সালে। কি হবে? 2015 সালে। আচ্ছা, এই আমরুট প্রকল্পটা কি না, শহরাঞ্চলের মানুষদের জীবনধারার মান উন্নতি ঘটানোর জন্য কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। আচ্ছা, জীবন ধারণের মান উন্নতিকরণ কি? অর্থাৎ শহরের যে জল নিকাশি ব্যবস্থা বা পয়ঃ প্রণালী ব্যবস্থা ওটাকে উন্নত করা বা ঠিকঠাক করে চালনা করা, আবার প্রতি বাড়ি বাড়ি যে পানীয় জল সরবরাহ, এই সমস্ত বিভিন্ন দিকের কিন্তু উন্নতি বিধান ঘটানো হয়েছিল কিন্তু আমরুট প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্থাৎ শহরাঞ্চল মানুষের জীবন ধারণের মান উন্নতি ঘটানো, যেটা 2015 সালে কিন্তু সূচনা হয়েছিল। আচ্ছা, 2015 সালে আর কোন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো এসেছিল? APY, অর্থাৎ অটল পেনশন যোজনা। অর্থাৎ আমরা একটা টাইম পিরিয়ড পর্যন্ত টাকা ব্যাংকে জমা রাখবো, তারপর কি ওই যখনই সেটা ম্যাচিওর হয়ে যাবে বা সেই টাইম পিরিয়ড শেষ হয়ে যাবে, আমরা সরকারের কাছ থেকে আমরা প্রতি মাসে মাসে সেটা ভাতা পাবো বা পেনশন পাবো, সেটা APY ওই 2015 সালে। আর কি হয়েছিল? বেটি বাঁচাও বেটি পড়াও।
তারপরে সুকন্যা সমৃদ্ধি যোজনা, তাই তো। আর মুদ্রা যোজনা, মুদ্রা যোজনাটা কি না ব্যবসা করবার জন্য, ব্যবসা পারপাসে কিন্তু লোন মানে দিত, সেই লোন দেবে। এটা কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটা হচ্ছে মুদ্রা প্রকল্প, যেটা কিন্তু 2015 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। 2015 সালে কি কি আমরুট, আচ্ছা মুদ্রা, এপিওয়াই, আর তারপর হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলো কিন্তু 2015 সালে সূচনা হয়েছিল। আচ্ছা 2014 সালে কি হয়েছিল, স্বচ্ছ ভারত মিশন অভিযান এবং নমামি গঙ্গা, এই সমস্ত 2014-তে। আচ্ছা 2016-তে কি হয়েছিল, উজ্জ্বলা প্রকল্প। উজ্জ্বলা প্রকল্পটা কি না এলপিজি গ্যাস বিতরণ করা বিনামূল্যে, সেটা হচ্ছে উজ্জ্বলা প্রকল্প, যেটা 2016 সালে হয়েছিল। আচ্ছা 2018 সালে কি হয়েছিল না কিষাণ সম্মান নিধি, অর্থাৎ কৃষকদেরকে প্রতি বছর 3টে স্ল্যাবে 2000 টাকা 2000 টাকা 2000 টাকা, অর্থাৎ 3টি স্ল্যাবে কিন্তু মোট 6000 টাকা প্রদান করবে কৃষকদের। কেন না তাদের কৃষি কাজে আরো বেশি করে উৎসাহিত করবার জন্য, যেটা কিষাণ সম্মান নিধি, যেটা 2018-তে হয়েছিল। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প যে আছে, সেটাও কিন্তু 2018 সালে সূচনা হয়েছিল। হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কত তারিখে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কত তারিখে? অপশন বলছে 23 জানুয়ারি, নাকি 21 জুন, নাকি 22 ডিসেম্বর, নাকি 4 জুলাই। কি হবে? 4 জুলাই কিন্তু সবচেয়ে পৃথিবী থেকে সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয়। আচ্ছা পৃথিবীর যে কক্ষপথে ঘুরছে সেটা উপবৃত্তাকার, তার লোকাসে একবারে রয়েছে বা মূল কেন্দ্রে রয়েছে কি সূর্য, তাহলে উপবৃত্তাকার হওয়ার জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সারা বছর সমান থাকে না। কখনো কখনো দূরত্ব বেশি হয় এবং বাড়তে বাড়তে এমন একটা সময় আসে যে সর্বাধিক দূরত্ব হয়, আবার পৃথিবী থেকে দূরত্ব কমতে কমতে এমন একটা পজিশনে আছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়। তাহলে যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হবে সেই অবস্থানটাকে বলা হবে অপসূর অবস্থান বা অ্যাপিহেলিয়ান। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হবে অপসূর অবস্থান বা অ্যাপিহেলিয়ান। আচ্ছা এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকবে? 15,20,00,000 কিমি কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকবে। আচ্ছা এটা কবে হয় না 4 জুলাই হয়ে থাকে। আচ্ছা দেখ এই অপসূর হয়ে গেল, অপসূরের পর থেকে কি ওইটাই তো সবচেয়ে বেশি দূরত্ব, বেশি কি দূরত্ব হবে? তাহলে এভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কোন তারিখের পর থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে কমতে শুরু করে? কি হবে? এই 4 জুলাই, কারণ এইটাই তো সর্বাধিক দূরত্ব হয়ে গেছে। আবার যখন পৃথিবী ঘুরে ঘুরে আসবে আস্তে আস্তে আবার দূরত্ব কমবে, কমতে কমতে একবারে 23 জানুয়ারি যখন যাবে অনুসুর হবে, আবার অনুসুর থেকে আবার আস্তে আস্তে দূরত্ব বাড়তে 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 আবার 4 জুলাই আসবে, তাই তো? তাহলে প্রশ্ন এখান থেকে এভাবে হতে পারে যে কোন তারিখের পর থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে কমতে শুরু করে? আনসার হয়ে যাবে 4 জুলাই। আচ্ছা তাহলে এগুলো অপসূর বা এপিহিলিয়ান হলো। পেরিহিলিয়ান কি না যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বনিম্ন হবে বা সবচেয়ে কম হবে, তখন সেইটাকে বলা হবে বা সেই অবস্থানটাকে বলা হবে কি তোর অনুসূর অবস্থান বা পেরিহিলিয়ান। আচ্ছা এই সময় দূরত্ব কত হবে? 14,70,00,000 কিমি কিন্তু দূরত্ব হয়ে থাকবে। হলো। তাহলে এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কোন অবস্থানের পর বা কোন তারিখের পর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে? কি হবে? অনুসূর অবস্থান বা তো 23 জানুয়ারির পর থেকে। হলো। 23 জানুয়ারি অনুসূর, 23 জানুয়ারি 4 জুলাই হচ্ছে অপসূর আর 23 জানুয়ারি হচ্ছে অনুসূর। অপসূরের পর কি হবে না দূরত্ব আস্তে আস্তে কমবে, আর অনুসূর অর্থাৎ 23 জানুয়ারির পর দূরত্ব আস্তে আস্তে কি হবে? বাড়বে। অপসূরের দূরত্ব কত হবে? 15,20,00,000 কিমি, আর অনুসূরের দূরত্ব হবে কত? 14,70,00,000 কিমি। তাহলে দুটো যোগ করলে এবারে দেখি 15 কোটি। আমরা জানি পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার, তাই তো? তাহলে এটাও চলে আসছে। আচ্ছা 23 ডিসেম্বর কিছু না, 21 জুন আছে কর্কট সংক্রান্তির উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, সেটাকে কর্কট সংক্রান্তি দিবস বলা হয়। আচ্ছা 21 জুন, আচ্ছা এইটাই কিন্তু সূর্যের উত্তরায়ণের সর্বোচ্চ সীমা। আর 22 ডিসেম্বরটা কি না সূর্য দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণায়নের সর্বোচ্চ সীমা, যেটা হচ্ছে কি মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। আচ্ছা আর 21 মার্চকে বলা হয় মহাবিষুব, আর
তোর 23 সেপ্টেম্বরকে বলা হবে জল বিশুভ, ঠিক আছে? 21 মার্চ মহাবিশুভ আর 23 সেপ্টেম্বর হচ্ছে তোর জল বিশুভ, হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, শিখ ধর্মের পঞ্চম শিখ গুরু কে? শিখ ধর্মের পঞ্চম শিখ গুরু কে? অপশন গুরু গোবিন্দ সিং, নাকি গুরু নানক, নাকি গুরু অর্জুন সিং, নাকি হর গোবিন্দ? কি হবে? গুরু অর্জুন সিং কিন্তু পঞ্চম শিখ গুরু। আচ্ছা, প্রধান 10টা শিখ গুরু ছিল। প্রথমে কে ছিল? গুরু নানক। গুরু নানকের পর কে? গুরু অঙ্গদ। গুরু অঙ্গদের পর গুরু অমরদাস, তারপরে রামদাস, তারপরে অর্জুন। 5 অর্জুন পড়ছে। 6 গুরু হরগোবিন্দ, তারপর 7 হর রায়, তারপরে হর কিষান, তারপর 9 তেগ বাহাদুর, আর 10 হচ্ছে তোর কি? গুরু গোবিন্দ সিং। আচ্ছা, এই গুরু গোবিন্দ সিং কি করেছিল না শিখদেরকে যুদ্ধ জাতিতে পরিণত করেছিল, খালসা বাহিনী গঠন করেছিল। কেন গঠন করেছিল? কারণ তার বাবা অর্থাৎ 9ম শিখ গুরু কে ছিল? তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে ধর্মান্তরিত করবার জন্য ঔরঙ্গজেব প্রবল চেষ্টা করেছিল, কিন্তু সে না তাতে রাজি হওয়ার জন্য কি তেগ বাহাদুরকে হত্যা করে দিয়েছিল। এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তেগ বাহাদুরের ছেলে কি গুরু গোবিন্দ সিং, সে কিন্তু শিখদেরকে নিয়ে একটা যুদ্ধ জাতিতে পরিণত করেছিল বা খালসা বাহিনী গঠন করেছিল, হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিভব প্রভেদ পরিমাপে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি বিভব প্রভেদ পরিমাপে ব্যবহার করা হয়? বিভব প্রভেদ কি না এইটার একটা ধর বিভব আছে, তাই তো, ভোল্ট রয়েছে, এটা ধর একটা আয়তন রয়েছে, এর মধ্যে যে পার্থক্য বিভব প্রভেদ, এই একটা বিভব, এই একটা বিভব, তার মধ্যে প্রভেদ মানে পার্থক্য, এদের মধ্যে জাস্ট বিয়োগফলটা হচ্ছে বিভব প্রভেদ। আচ্ছা, অপশন বলছে থার্মোমিটার, নাকি অ্যামিটার, নাকি গ্যালভানোমিটার, নাকি ভোল্টামিটার? কি হবে? ভোল্টামিটার। এটা হচ্ছে তোর বিভব প্রভেদ পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, ভোল্টামিটারের তোর আদর্শ রোধ কি হবে? তোর কোন সমবায় যুক্ত থাকবে? সমান্তরাল সমবায়। ভোল্টামিটার সমান্তরাল সমবায় যুক্ত থাকবে। আর আদর্শ ভোল্টামিটারের রোধ কত হবে? অসীম হবে। আদর্শ ভোল্টামিটারের রোধ অসীম হবে। আচ্ছা, আর অ্যামিটারটা কি না তড়িৎ প্রবাহ তো জানবার জন্য কিন্তু আমরা অ্যামিটার যন্ত্রটা ইউজ করে থাকি। আচ্ছা, এক্ষেত্রে কি হয় না তোর আদর্শ অ্যামিটারের ক্ষেত্রে এর রোধ কিরূপ হবে না শূন্য হবে, শূন্য রোধ হবে। আর কি এটা হচ্ছে সার্কিটের সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকবে। আচ্ছা, আর গ্যালভানোমিটারটা কি কাজ করতে সাহায্য করে না তড়িৎ প্রবাহের দিক কোন দিকে যাচ্ছে ওটা গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি। আর কি ছিল? থার্মোমিটারের সাহায্যে কি উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন প্রকার খাদ্যে নাইট্রোজেনের উপস্থিতি রয়েছে? কোন প্রকার খাদ্যে নাইট্রোজেনের উপস্থিতি রয়েছে? অপশন বলছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, নাকি ফ্যাট জাতীয় খাদ্য, নাকি প্রোটিন জাতীয় খাদ্য, নাকি ভিটামিন জাতীয় খাদ্য? কি হবে? প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে। আচ্ছা, কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাদ্যের মধ্যে কোন কোন উপাদানগুলো থাকে? কার্বন থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে। আর যখনই তার মধ্যে নাইট্রোজেন অ্যাড হয়ে যাবে সেটা কিন্তু তোর প্রোটিন জাতীয় খাদ্যকে ইঙ্গিত দেয়। আচ্ছা, কার্বোহাইড্রেটকে কি বলা হয়? প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। আচ্ছা, তোর এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই তিনটের মধ্যে কার তাপন মূল্য সব থেকে বেশি? ফ্যাটের তাপন মূল্য সব থেকে বেশি। কত? 9.3 kcal পার গ্রাম। অর্থাৎ 1 গ্রাম ফ্যাটের জন্য আমরা 9.3 কিলো ক্যালোরি কিন্তু তাপ শক্তি আমরা পেয়ে থাকি। আচ্ছা, প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, ফ্যাটের সরলতম রূপ কি? ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। আচ্ছা, কার্বোহাইড্রেটের সরলতম রূপ কি? গ্লুকোজ। কার্বোহাইড্রেটের সরলতম রূপ কি? গ্লুকোজ, হলো? আচ্ছা, আর অপশন ছিল কি
না ভিটামিন। আচ্ছা, ভিটামিন কেমন খাদ্য? দেহ সংরক্ষক, দেহ সংরক্ষক অর্থাৎ কি না শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলবার জন্য বা কোষের বৃদ্ধি এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করবার জন্য আলটিমেটলি কি না দেহকে সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু এই সমস্ত খাদ্যের প্রয়োজন। তাহলে দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে কি কি রয়েছে? তোর ভিটামিন রয়েছে, আচ্ছা খনিজ পদার্থ রয়েছে, আর কি রয়েছে? জল রয়েছে। এগুলো হচ্ছে দেহ কি সংরক্ষক খাদ্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দিল্লি সুলতানি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? অপশন বলা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, নাকি ইলতুৎমিশ, নাকি সুলতান রাজিয়া, নাকি গিয়াসউদ্দিন বলবন। আরো একবার বলছি অপশনগুলো, কুতুবউদ্দিন আইবক, নাকি ইলতুৎমিশ, নাকি সুলতান রাজিয়া, নাকি তোর এই গিয়াসউদ্দিন বলবন। কি হবে? ইলতুৎমিশ হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। আচ্ছা, যদি প্রশ্নটা বলতো যে সুলতানি রাজবংশের শুধুমাত্র প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে ছিল? না তোর মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিল। 1206 সালে যখন মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছে তখন কিন্তু সে দিল্লিতে সুলতানি রাজবংশের সূচনা করছে, কিন্তু 1210 সালে কিন্তু সে মারা যায়, তাই তো? পোলো খেলতে গিয়ে বা চৌগান খেলতে গিয়ে লাহোরেতে ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গিয়ে মারা যান এবং তার জামাতা 1210 সালে কিন্তু না 1210 নয়, তারপরে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তার ছেলে আরাম শাহ বসেছিল, কিন্তু হ্যানত্যান বিষয়ের পর কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ কিন্তু সিংহাসনে বসেছিল এবং সে গিয়েছিল কুতুবউদ্দিন আইবকের জামাতা বা জামাই ছিল, তাই তো? এবং সে কিন্তু রাজধানী কোথায় স্থানান্তর করেছিল? লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল। আচ্ছা, এই শামসুদ্দিন ইলতুৎমিশকেই বলা হয়ে থাকে দিল্লি সুলতানি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। হলো? আচ্ছা, সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া কি না দিল্লি সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক। একমাত্র মহিলা শাসক কে ছিল? সুলতান রাজিয়া। ঠিক আছে, যিনি ইলতুৎমিশের মেয়ে ছিলেন। হ্যাঁ, ইলতুৎমিশের মেয়ে ছিল। আচ্ছা, আর আছে কি গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন কি না ওই যে ইলতুৎমিশ কি তৈরি করেছিল? 40 চক্র তৈরি করেছিল। এই 40 চক্রের মধ্যে 40 জন সদস্যের মধ্যে কিন্তু একজন সদস্য ছিল গিয়াসউদ্দিন বলবন। পরবর্তীকালে সে যখন সিংহাসনে আরোহণ করছে তখন কিন্তু 40 চক্রটাকে খর্ব করে চলতে 40 চক্র ক্ষমতা লোপ করে দিচ্ছে। আচ্ছা, সে কিন্তু দুটো প্রথা এনেছিল, একটা কি সিজদা প্রথা আর পায়বস। আচ্ছা, সিজদা প্রথাটা কি না সম্রাটের সামনে নতজানু হবো, অর্থাৎ পা মুড়ে মাথা নামাতে হবে, সেটা হচ্ছে সিজদা। আর পায়বস কি সম্রাটের পদচুম্বন, অর্থাৎ পায়ে চুম খেতে হবে, এটা হচ্ছে কি পায়বস। এই দুটো প্রথা থেকে এই দুটো প্রথাকে এনেছিল না গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, এছাড়া কি পারস্যের এক ধরনের উৎসব রয়েছে নওরোজ উৎসব, সেই নওরোজ উৎসবটাও কিন্তু সে ইন্ট্রোডিউস করেছিল গিয়াসউদ্দিন বলবন। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, মাস্কাট কোন দেশের রাজধানী? মাস্কাট কোন দেশের রাজধানী? অপশন বলছে ওমান, নাকি বাহারেন, নাকি সিরিয়া, নাকি দক্ষিণ কোরিয়া। কি হবে? ওমানের রাজধানী কিন্তু মাস্কাট। আচ্ছা, ওমানের মুদ্রার নাম কি? রিয়াল। রিয়াল রিয়াল ওমা ইরানের কাঁথা কম্বল দিয়ে সৌদি যায়। ওমান। আচ্ছা, কাঁথা কম্বল কাতার, কম্বল মানে কম্বোডিয়া, সৌদি, ওগুলো সব হচ্ছে কি রিয়াল। তাহলে রিয়াল কি না তোর এই তোর ওমানের কিন্তু ক্যাপিটাল তোর মুদ্রা বা কারেন্সি হচ্ছে রিয়াল। আচ্ছা, বাহারেনের কি? মানামা। বাহারেনের বা বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা, যার ক্যাপিটাল কি দিনার। কি? দিনার। আচ্ছা, তারপর আছে সিরিয়া। সিরিয়ার কি? দামাস্কাস। সিরিয়ার রাজধানী দামাস্কাস। সিরিয়ার রাজধানী দামাস্কাস। আচ্ছা, যার মুদ্রাটা কি? পাউন্ড। কি? পাউন্ড। আর আছে কি? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? সিওল। দক্ষিণ কোরিয়া সিওল, যার তোর কারেন্সি কি? ওন। আর উত্তর কোরিয়ার রাজধানী কি? পিয়াঙ্গং। উত্তর কোরিয়ার পিয়াঙ্গং। আচ্ছা,
তোর কি ওমান, ওমানের তার রাজধানী কি জানলাম? মাস্কাট। তার কারেন্সি কি? রিয়াল। আচ্ছা, তারপর আর একটা কি ছিল তোর? বাহারেন, বাহারেনের কি? মানামা। যার ক্যাপিটাল কি ছিল? দিনার। আচ্ছা, আর একটা কি অপশন ছিল তোর? সিরিয়া। সিরিয়া দেশের রাজধানী কি? দামাস্কাস। দামাস্কাস। যার ক্যাপিটাল কি? পাউন্ড। আর একটা তোর আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? সিওল। আর ওখানে হচ্ছে কারেন্সি হচ্ছে ওন। আর উত্তর কোরিয়ার কি রাজধানী? পিয়াংগং। হলো? ওটা ওন। আচ্ছা, কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? অপশন বলা হচ্ছে আরবিসি নাকি ডাব্লিউবিসি, অর্থাৎ আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, নাকি শ্বেত রক্তকণিকা, নাকি অনুচক্রিকা রক্তকণিকা, নাকি কোনোটি নয়। তাহলে কি হবে? মানব দেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে, মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরে কে গড়ে তোলে? শ্বেত রক্তকণিকা। তাহলে শ্বেত রক্তকণিকায় কিন্তু আমাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করে। আচ্ছা, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? অস্থি মজ্জা বা বোন ম্যারোতে সৃষ্টি হয়। আচ্ছা, লোহিত রক্তকণিকার গড় আয়ুকাল কতদিন? 120 দিন। আচ্ছা, শ্বেত রক্তকণিকার গড় আয়ুকাল কতদিন? 12 থেকে 13 দিন। আচ্ছা, অনুচক্রিকা রক্তকণিকা কতদিন? 7 থেকে 8 দিন, বা ওই 8-9 দিনের মধ্যে রং থাকবে অনুচক্রিকার গড় আয়ুকাল। আচ্ছা, তোর লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার যদি সংখ্যার অনুপাত বলে কি হবে? 6:1। অর্থাৎ লোহিত রক্তকণিকা যদি 600 থাকে তাহলে কিন্তু অনুচক্রিকা 1 থাকবে, শ্বেত রক্তকণিকা 1 থাকবে। এই নয় যে লোহিত রক্তকণিকা 600টা আছে এর 1 আছে, এরকম নয়। লোহিত রক্তকণিকা যদি 600টা থাকে, শ্বেত রক্তকণিকা 1টি থাকবে। অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার মধ্যে সংখ্যার মধ্যে অনুপাত হবে 600:1। আচ্ছা, লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, অনুচক্রিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে একমাত্র নিউক্লিয়াস থাকে তোর কোন রক্তকণিকায়? শ্বেত রক্তকণিকায়। হলো? আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো, কোন আইনকে ব্ল্যাক বিল বা কালা আইন বলা হয়? কোন আইনকে ব্ল্যাক বিল আইন বলা হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রিভিয়াস কোনো একটি প্রশ্ন থেকেই রাখা হয়েছে। এই ব্ল্যাক বিল সম্পর্কে একবারে খুঁটিনাটি আমরা সেই ভিডিওতে আলোচনা করেছি। তোমাদের যদি ব্ল্যাক বিল সম্পর্কে জানতে প্রশ্ন থাকে কোনো কিছু, তাহলে কি তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে আর কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটি জানাবে। অপশনগুলো হচ্ছে রাওলাট আইন, নাকি রেগুলেটিং আইন, নাকি পিটের ভারত শাসন আইন, নাকি ভারত শাসন আইন 1935। এই 4টে আইনের মধ্যে কোন আইনকে কালা আইন বা কালা কানুন বলা হয়? আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে।